জীব প্রযুক্তি ট ক্ষতিকর কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি। অনেক কীটপতঙ্গ আছে যারা ফসল উদ্ভিদে মারাত্মক ক্ষতি করে থাকে, এর ফলে ফসলের উৎপাদন হ্রাস পায়। এরা হলো ক্ষতিকর কীটপতঙ্গ অর্থাৎ ইনসেক্ট পেস্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এ সকল ক্ষতিকর কীট প্রতিরোধী ফসল উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। ইউরোপিয়ান কর্নবোর এক প্রকার মথ, এদের লার্ভা ভুট্টা গাছের বিশেষ ক্ষতি করে থাকে, এর ফলে ফসলের শতকরা ৮০% পর্যন্ত হ্রাস পায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ব্যাসিলাস তুরিনজেনেসিস এই একটি জিন ভুট্টা উদ্ভিদে অনুপ্রবেশ ঘটিয়ে এই ক্ষতিকর কর্নবোরা প্রতিরোধী উদ্ভিদ ভুট্টা জাত উদ্বোধন করা সম্ভব হয়েছে। ব্যাসিলাস তুরিনজেনেসিস ব্যাকটেরিয়াতে একটি প্রোটিন তৈরি হয় যা কীটপতঙ্গের জন্য বিষাক্ত কিন্তু মানুষের জন্য বিষাক্ত নয়। যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে ব্যাকটেরিয়া বিষাক্ত প্রোটিন তৈরির জিনকে ভুট্টা উদ্ভিদে অনুপ্রবেশ ঘটিয়ে একটি নতুন প্রজাতি তৈরি করা হয়েছে যা পতঙ্গের জন্য বিষাক্ত ওই প্রোটিন উৎপন্ন করতে পারে। এর ফলে ভুট্টার ওই নতুন উদ্ভাবিত জাত কর্নবোর জাত দ্বারা আক্রান্ত হয় না, কর্নবোরা নিজেই মরে যায়। এর ফলে ভুট্টার ফলন হ্রাস পায় না। ফলন বাড়লে অথবা ফলন হ্রাস না পেলে উৎপাদন খরচ বাড়ে। ক্ষতিকর রাসায়নিক ইনসেকটিসাইড ব্যবহার করতে হয় না, তাই উৎপাদন খরচ অনেক কমে যায়। এছাড়াও ক্ষতিকর ইনসেকটিসাইড বৃষ্টির পানির সাথে গড়িয়ে পুকুর, ডোবা, নদী, নালা, জলজ ইকোসিস্টেমে যে মারাত্মক ক্ষতি করে তা থেকে পরিবেশ রক্ষা পায়। ইনসেকটিসাইড ছিটানো নদী, নালা, পুকুরে, জলজ ইকোসিস্টেমে যে মারাত্মক ক্ষতি হয় তা থেকেও পরিবেশ রক্ষা পায়। ইনসেকটিসাইড ছিটানো ফসল থেকে মানব দেহের ক্ষতিকর ইনসেকটিসাইড প্রবেশ করে যে স্বাস্থ্যহানি ঘটে তা থেকেও মানুষ রক্ষা পায়। কাজেই পতঙ্গ নিরোধী ফসল উদ্ভিদ চাষে খরচ কম পড়ে, উৎপাদন বাড়ে, মানব স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা পায়। ব্যাসিলাস তুরিনজেনেসিস বিটি একটি মৃত্তিকাবাসী বড় আকৃতির ব্যাকটেরিয়া। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাটিতে বিরাজমান আছে। গবেষণায় অধিক পরিমাণে উৎপাদনে বায়ো ইনসেকটিসাইড হিসেবে যেমন বেগুন, ফুলকপি ইত্যাদি প্রয়োগ করার ফলে ক্ষতিকর কীটপতঙ্গ থেকে ফসল রক্ষা পায়, ফলন হ্রাস পায় না, পরিবেশ এবং মানবদেহের কোনো ক্ষতি হয় না। বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগে মোটামুটি সন্তোষজনক বলে প্রমাণিত হয়েছে। স্টেরাইল ইনসেকটিসাইড টেকনিক এটি একটি আধুনিক জীব প্রযুক্তি, যদিও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি নয়। এসআইটি হলো একটি পরিবেশ বান্ধব ক্ষতিকারক পতঙ্গ নিয়ন্ত্রণ পদ্ধতি। এডওয়ার্ড ক্রিপলিং ও রায়মন্ড বুশল্যান্ড 1937 সালে এই পদ্ধতির প্রস্তাবক। ফসলে বা জমিতে ক্ষতিকর রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করে বায়োলজিক্যাল ইনসেকটিসাইড কন্ট্রোল পদ্ধতিতে পতঙ্গ নিয়ন্ত্রণ করা যায়। এ পদ্ধতিতে ক্ষতিকর পতঙ্গের পুরুষগুলোকে বন্ধা করে দেওয়া হয়, প্রধানত রেডিয়েশন প্রয়োগের মাধ্যমে। এর ফলে স্ত্রী ডিম উৎপাদন করতে অক্ষম হয়, ফলে নতুন প্রজন্ম বিকশিত হতে পারে না, তাই কিছুদিনের মধ্যেই ওই ক্ষতিকর পতঙ্গটি প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। মশা নিয়ন্ত্রণে এই পদ্ধতিটি বেশ কার্যকর। আবার শাকসবজি, ফলমূল ক্ষতিকর কীটপতঙ্গ এই জমি পদ্ধতিতে দমন করা সম্ভব। আমাদের দেশে এ পদ্ধতিতে এখন প্রয়োগ করা সম্ভব না হলেও ব্রাজিল, জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র বিভিন্ন স্থানে এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এই পদ্ধতি একদিকে যেমন কৃষিতে প্রয়োগ করা হচ্ছে, অন্যদিকে পতঙ্গবাহী যেমন মশা রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন ইনসেক্ট বায়োটেকনোলজি গবেষণাগারে এসআইটি নিয়ে গবেষণা চলছে। ট্রান্সজেনিক প্রাণী ও ক্লোন প্রাণীর মধ্যে পার্থক্যের বিষয়। ট্রান্সজেনিক প্রাণী, ক্লোন প্রাণী। প্রবেশের প্রক্রিয়া। ট্রান্সজেনিক প্রাণী এক্ষেত্রে শুক্রাণু বা ডিম্বাণু জাইগোটের বাইরে থেকে জিন বা ডিএনএ প্রবেশ করানো হয়। ক্লোন প্রাণীর ক্ষেত্রে একটি অনিষিক্ত ডিম্বাণু নিউক্লিয়াসে অপসারণ করে উক্ত অনিষিক্ত ডিম্বাণুর ভেতরে যে প্রাণীকে ক্লোন করা হবে তার প্রাণীর দেহকোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়। জিনগত পার্থক্য। বাইরে থেকে কোনো জিন বা ডিএনএ প্রবেশ করানো বা জিনগত পার্থক্য সৃষ্টি হয় দুটি প্রাণীর নিউক্লিয়াসে জিন একত্রিত হয় না বিধায় জিনগত পার্থক্য সৃষ্টি হয় না। বৈশিষ্ট্যের প্রকাশ। বিশেষ বৈশিষ্ট্যের সমাহার ঘটে, কোনো বিশেষ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না। জিনোমগত পার্থক্য সৃষ্টি হয়, জিনোমগত গঠন হুবহু থাকে। মিউটেশন বা প্রকরণ ঘটে,
মিউটেশন বা প্রকরণ ঘটে না। বাহ্যিক প্রকাশে ভিন্নতা দেখা যায়, বাহ্যিক প্রকাশ হুবহু একই রকম। শুক্রাণু, ডিম্বাণু বা এককোষী জাইগোট ব্যবহৃত হয়, কেবল ডিম্বাণুর খোলস ব্যবহৃত হয়। জিএমও কী ও কেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর অনুযায়ী যদি কোনো জীবের কোনো নির্দিষ্ট পদার্থ এমনভাবে পরিবর্তিত হয় যে অবস্থায় একটি প্রাকৃতিক পরিবেশে কখনোই প্রকাশ পায় না, সে ধরনের জীবকে জিনগত পরিবর্তন, জীব জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলে। প্রচলিত সংজ্ঞা অনুযায়ী গবেষণাগারে যে প্রক্রিয়ায় এক প্রজাতির ডিএনএ থেকে জিন সংগ্রহ করে সম্পূর্ণ ভিন্ন প্রজাতির উদ্ভিদ বা প্রাণীতে জিন কৃত্রিম উভয় প্রবেশ ঘটিয়ে জিনগত পরিবর্তন, পৃথিবীর সৃষ্টি পরিবর্তন জীবের সৃষ্টি করা হয়, তাই জিএমও বলে। জিএমও সৃষ্টির সময় ভাইরাস, ব্যাকটেরিয়া, কীটপতঙ্গ, প্রাণী এমনকি মানুষ থেকে বহিরাগত জিন আহরিত হতে পারে। জিন তত্ত্বের এ সকল নির্বাচনী বংশবৃদ্ধি, সেন্সিটিভ ব্রিডিং, টিস্যু কালচার, হাইব্রিডাইজেশন ইত্যাদি অবলম্বন করা তা প্রকৃতি বিরুদ্ধ নয়। জিএমও এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে প্রচলিত হাইব্রিডাইজেশন, ট্রান্সজেনিক জীব জিএমও সৃষ্টি কখনোই সম্ভব নয়। 1995 সালে আমেরিকায় সর্বপ্রথম জিএমও খাদ্য মানুষের আহারযোগ্য বলে ঘোষণা করা হয়। 1999 সালের মধ্যে প্রায় 50% শস্য, তুলা ও সয়াবিন গাছ জেনেটিক্যালি মডিফাইড বলে জানা যায়। 2010 সালে এসে দিকে বিশ্বের 29টি দেশের 9.8 মিলিয়ন বর্গ কিলোমিটার বিশ্বের চাষযোগ্য জমির প্রায় 1/10 জমি জিএম খাদ্য চাষের আওতায় চলে আসে। বর্তমানে 5টি দেশ যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, আমেরিকা, কানাডা, ইন্ডিয়া বিশ্বের প্রায় 90% জিএম শস্য উৎপাদন করে থাকে। বাংলাদেশের প্রথম জিএম জেনেটিক্যালি মডিফাইড খাদ্য ফসল। জেনেটিক্যালি মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে ফসল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বলে। পৃথিবী জুড়ে প্রায় 30টি দেশে জিএম ফসল জেনেটিক্যালি মডিফাইড ক্রপ উৎপাদন করেছে। গত 22 জানুয়ারি 2014 সালে বাংলাদেশের প্রথম একটি জিএম খাদ্য ফসল চাষের জন্য সরকার অনুমোদন দিয়েছে। এর 4টি জাত নির্বাচিত কৃষকদের কাছে বিতরণ করা হয়েছে। বিটি বেগুন কি? ব্যাসিলাস তুরিনজেনেসিস নামক একটি সয়েল ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জিনোম অন্তর্ভুক্ত করে উৎপন্ন বেগুনের নাম দেওয়া হয়েছে বিটি বেগুন। সাধারণত সাধারণ বেগুন ও বিটি বেগুনের মধ্যে পার্থক্য হলো এরা এক প্রকার সাধারণ বেগুন গাছের কচি ডগা বা ফল এক প্রকার পোকা সাধারণ বেগুনের কচি ডগা বা ফল ছিদ্র করে নষ্ট করে ফেলে, যার ফলে ফলন দারুণভাবে হ্রাস পায়। পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য কৃষকের প্রতি সিজনে 60 থেকে 180 বার পতঙ্গনাশক ওষুধ স্প্রে করতে হয়। বিটি বেগুনে ওই প্রকার আক্রমণ হবে না, তাই পোকানাশক ওষুধ স্প্রে করতে হবে না। পোকানাশক স্প্রে করলে কী হয়? বেগুনের ক্ষেত্রে পোকানাশক স্প্রে করলে পোকার আক্রমণ থেকে গাছ ও ফসল রক্ষা পায়। তবে এক্ষেত্রে যে সকল ঘটনা ঘটবে, বেগুন শুধু ওষুধ মানবদেহে প্রবেশ করে এবং পরিণামে ক্যান্সারের মতো মারাত্মক রোগের সৃষ্টি হয়। ফসলের জমি থেকে বৃষ্টির পানির সাথে পোকানাশক বিষ নিকটস্থ নদী, নালা, খাল, বিলে জমা হয় এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর বিশেষ করে মাছ উৎপাদনে ব্যাপকভাবে হ্রাস পায়। মাটির পরিবেশ বিষাক্ত হয়। কৃষকের হাজার টাকা ওষুধ কিনতে হয় এবং বহু কর্মঘণ্টা ব্যয় করে ওষুধ স্প্রে করতে হয়। ওষুধ স্প্রেকারী ব্যক্তিও একসময় বিষ দ্বারা আক্রান্ত হয়ে কেবলমাত্র ওষুধ প্রস্তুতকারী কোম্পানি লাভবান হয় আর সবাই ক্ষতিগ্রস্ত হয়। বিটি বেগুন চাষ করলে কী লাভ হবে? বিটি বেগুন চাষ করলে কৃষকরা নিয়মিতভাবে লাভ হবে। পোকানাশক ওষুধ কিনতে হবে না আর স্প্রে করতে হবে না, এতে 1000 টাকার উৎপাদন খরচ কম হবে। আমরা যার বেগুন খাই তার ওই বিষ দ্বারা বিষক্রিয়া আক্রান্ত হবে না এবং ক্যান্সারের ঝুঁকি থেকে বেঁচে থাকব। মাটি ও পরিবেশ বিষমুক্ত থাকবে, আশেপাশে জলাশয় বিষমুক্ত থাকবে এবং জলজ পরিবেশের স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকবে, উৎপাদন বাড়বে। জিএম ফসলে কী ক্ষতিকর? পরিবেশ বিজ্ঞানীরা বরাবরই এর বিরোধিতা করে আসছে, যদিও তাদের এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আমরা জানি প্রতিটি জিন একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করে এবং ওই প্রোটিন জিন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। কাজেই বিটি ক্রিস্টাল জিন একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করবে। ওই প্রোটিন আমার দেহে কোনো ক্ষতি ফেলবে কি না সেটাই প্রধান প্রশ্ন। পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে বিটি জিন বিশেষ কোনো প্রকার জন্য বিষাক্ত হলেও মানুষের জন্য বিষাক্ত নয়। এছাড়া বিটি বেগুন উদ্ভাবনের পর পৃথিবীর উন্নত দেশে 10টির অধিক গবেষণাগারে মাছ, মুরগি, ছাগল, খরগোশ, ইঁদুর ইত্যাদি প্রাণীর গবেষণা করে ক্ষতিকর প্রভাব প্রতীয়মান হয়নি। কাজেই আমরা দ্বিধাহীনভাবে বিটি বেগুন খেতে পারবো। চিকিৎসা বিজ্ঞানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ইতিমধ্যেই সফলভাবে ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ধরনের টিকা, হরমোন, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিজেন। রোগ শনাক্তকরণে এখন ব্যবহৃত হচ্ছে জিন প্রযুক্তি।
সুস্থ সবল শিশুর জন্মদানের ক্ষেত্রেও এই প্রযুক্তি আনছে আশার আলো। মানুষের দেহে প্রতিটি কোষ 2500-এর মতো কর্মক্ষম জিন বহন করে। আরও বহু জিন মানবদেহে আছে যাদের কাজ এখনও জানা সম্ভব হয়নি। এর যে কোনো একটি নির্দিষ্ট জিনের ভ্রম ইরোর দেখা দিলে দেহে রোগ সৃষ্টি করতে পারে। মানুষের দেহে এরূপ 3500টি জেনেটিক ডিসঅর্ডার জানা গেছে। আশা করা হচ্ছে এগুলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে দূরীভূত করা যাবে। ইনসুলিন উৎপাদন। ইনসুলিন হলো এক ধরনের হরমোন যা অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে ক্ষরিত হয়। ইনসুলিন মানুষের গুরুত্বপূর্ণ হরমোন যা অগ্নাশয়ের প্যানক্রিয়াস বি কোষ থেকে নিঃসৃত হয় এবং রক্তে বিদ্যমান গ্লুকোজের উচ্চ মাত্রা কমিয়ে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে। কোনো কারণে অগ্নাশয় হতে ইনসুলিন নিঃসৃত না হলে বা কম নিঃসৃত হলে অথবা নিঃসৃত ইনসুলিন অকার্যকর হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, অর্থাৎ ডায়াবেটিস হয়। এমন অবস্থায় ডায়াবেটিস রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয়। বাংলাদেশে এ ধরনের রোগীর সংখ্যা লক্ষ লক্ষ, তাই ইনসুলিন চাহিদাও ব্যাপক। স্যার এডওয়ার্ড শার্পি সর্বপ্রথম 1916 খ্রিস্টাব্দে ইনসুলিন নামক হরমোন আবিষ্কার ও নামকরণ করেন। বিজ্ঞানী ফ্রেডরিক গ্র্যান্ট ব্যাটিং ও চার্লস হার্বার্ট বেস্ট ইনসুলিন বহুমূত্র রোগ বিরোধী ভূমিকা সম্বন্ধে সর্বপ্রথম উল্লেখ করেন। স্যার এডওয়ার্ড শার্পি 1916 সালে ইনসুলিন ও হরমোন আবিষ্কার নামকরণ করেন। স্যার এডওয়ার্ড শার্পি। আর অন্যদিকে বেস্ট এবং গ্যান্টিং বহুমূত্র রোগ বিরোধী ভূমিকার কথা উল্লেখ করেন। ইনসুলিনের এ চেইনে 21টি অ্যামিনো অ্যাসিড, বি চেইনে 30টি অ্যামিনো অ্যাসিড। ইনসুলিন 51টি অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রোটিন। দুটি পলিপেপটাইড চেইন 21টি অ্যামিনো অ্যাসিড চেইন গঠিত এ, 30টি অ্যামিনো অ্যাসিড গঠিত চেইন বি দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে এটি ইনসুলিন অণু গঠন করে। এর রাসায়নিক গঠন হলো C254, H377, N65 ও 75S6। আণবিক ভর 5734। বর্তমানে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন ইকোলেতে স্থানান্তর করে ব্যাপক হারে ইনসুলিন উৎপাদন সম্ভব হচ্ছে। এটি ব্যাকটেরিয়ামে কোষে প্রায় লক্ষ লক্ষ ইনসুলিন তৈরি হয়ে থাকে। বর্তমানে কুসুম ফুলের মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন প্রবেশ করানো হয়েছে। এর ফলে কুসুম ফুলের বীজ অথবা তেলে ইনসুলিন থাকবে। এতে খরচ বহুলাংশে কমে যাবে। একটি প্রায় চূড়ান্ত, তবে এখনও বাজারে উন্মুক্ত হয়নি, জিন প্রযুক্তির মাধ্যমে মানুষের ইনসুলিন উৎপাদন। ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় প্রচুর পরিমাণে ইনসুলিন প্রয়োজন, কিন্তু প্রকৃতিতে এত ইনসুলিন কোথায়? একসময় গরু এবং শূকরের কাছ থেকে ইনসুলিন উৎপাদন হতো। শূকরের অগ্নাশয় থেকে ইনসুলিন সংগ্রহ করে তার মানুষের চিকিৎসা ব্যবহৃত হতো, কিন্তু গরু বা শূকর থেকে নেওয়া ইনসুলিন মানুষের জন্য ততটা উপকারী নয়। কাজেই জিন প্রকৌশল জ্ঞান কাজে লাগিয়ে মানুষের জিনকে ব্যবহার করে কৃত্রিমভাবে ইনসুলিনের উদ্যোগ নেওয়া হয়। একসময় তা সফল হয়। প্রথমে মানুষ ডিএনএ ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান নির্ণয় করা হয়। তা হলো 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর ডিএনএ এর শীর্ষে। এতে 153টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত ইনসুলিনের জেনেটিক কোড বিদ্যমান। জিন প্রকৌশলে তথা জীব প্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদন কৌশল আবিষ্কার করেন আমেরিকান এলি লিলি অ্যান্ড কোম্পানি, যা 1982 সালে প্রথম বাজারজাত করা হয় হিমিওলিন নামে। ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া নিম্নরূপে ব্যাখ্যা করা যেতে পারে। 1. ইনসুলিন উৎপাদনের জিন শনাক্তকরণ। মানবদেহে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান বর্তমানে শনাক্তকৃত। 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ অংশ বস্তু ডিএনএ এই জিন অবস্থিত। 153টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। 2. ডিএনএ সূত্র থেকে ইনসুলিন জিন পৃথককরণ। রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে মানব ডিএনএ থেকে ইনসুলিন উৎপাদনকারী জিনের অংশ বিশেষ উপায়ে কেটে পৃথক করা হয়। বাহক প্লাজমিড পৃথকীকরণ। ইনসুলিন জিন ব্যবহার করার জন্য ইকোলাই ব্যাকটেরিয়া থেকে বিশেষ কৌশলে প্লাজমিড পৃথক করা হয়। 4. ইকোলাই ব্যাকটেরিয়া ডিএনএর অংশ কর্তন। রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে ইনসুলিন জিনের সমপরিমাণ প্লাজমিড ডিএনএ অংশ কেটে ফাঁকা করা হয়।